তো ইতিপূর্বে আমরা আমাদের ডিপার্টমেন্টের অনেক স্যারের সাথে পরিচিত হয়েছি। তো একাদশ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো প্রথমেই বলে দিচ্ছি, আমাদের এই প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে পূর্বে যে ক্লাসগুলো হয় তার ধারাবাহিকতায় পরবর্তী যেদিন আমাদের সাথে দেখা হয় অবশ্যই হোম টাস্ক থাকে, সেটা করে নিয়ে আসতে হবে। এটা কি তোমরা অবগত হয়েছো? তো আমার কাছে একটা নিউজ এসেছে, সম্ভবত শিলা, তুমি না, তোমার মনে হয় চোখের সমস্যা, তাহলে তুমি পেছনে বসো, তুমি সামনে বসো, সামনে বসো, ওইদিকে বসো, সামনে বসো। তো আমাদের সাথে বসো। আজকের যে বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, আজাদের পাশে বসো। প্রথমেই বলে দিচ্ছি, রাষ্ট্রচিন্তার ইতিহাসে আমরা যার নাম না নিলেই নয়, আমাদের যে কোনো আলোচনার ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসনে তার নাম সর্বাগ্রে চলে আসে। তিনি হচ্ছেন সক্রেটিস। আধুনিক নগর সভ্যতা যিনি সৃষ্টি করেছেন। তো সক্রেটিস এমন একজন ব্যক্তি ছিলেন যিনি লিখতে বা পড়তে জানতেন না, কিন্তু তিনি ছিলেন মুক্ত চিন্তার অধিকারী। তার সুযোগ্য শিষ্য হিসেবে পরবর্তী সময়ে আবির্ভূত হয় কে? প্লেটো। তিনি একটি গ্রন্থের মাধ্যমে তার যে গুরু সক্রেটিস, যার মহান বাণীগুলো হচ্ছে নো থাইসেলফ, অর্থাৎ নিজেকে জানো, ভার্চু ইজ নলেজ, এরই ধারাবাহিকতায় তার শিষ্য হিসেবে প্লেটো গ্রন্থ রচনা করেন এবং তার গ্রন্থের নাম হচ্ছে দ্য রিপাবলিক। সেই দি রিপাবলিক গ্রন্থে মূলত প্লেটো আদর্শ রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তার সুযোগ্য শিষ্য হিসেবে পরবর্তী সময়ে আবির্ভূত হন এরিস্টটল। হ্যাঁ, মোশাররফ মনে হয় অ্যাডভান্স লার্নার, বাড়ি থেকে মনে হয় তুমি স্টাডি করেছো। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এরিস্টটল তিনি তার গুরু প্লেটো যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করতে চেয়েছেন, তারই ধারাবাহিকতা তিনিও তার গ্রন্থ দ্য পলিটিক্সে একটি বিষয়ে লিপিবদ্ধ করেন। একটি রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য যেটি অপরিহার্য, সেটা হচ্ছে সরকার ব্যবস্থা। হ্যাঁ, কি সবাইকে বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই যে সরকার ব্যবস্থা, এটা নিয়ে মূলত আমাদের আলোচনার বিষয়। কার সরকার ব্যবস্থা আলোচনা করব? তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ। তোমরা একটু খাতা লিখে নাও। স্যার, এটা পরীক্ষায় আসে স্যার? জি স্যার, আসে। কারে পরীক্ষা চিন্তা করে সরকারের শ্রেণী বিভাগ। তো উজ্জ্বল প্রশ্ন করেছো পরীক্ষায় আসে কিনা? হ্যাঁ, আসলে আমরা শেখার জন্য, জানার জন্য আগে পড়বো। হ্যাঁ, সার্টিফিকেট অর্জনের জন্য নয়। সার্টিফিকেট এমনিতেই আসবে, আমরা আসলে কি বিষয়গুলো জানবো। সার্টিফিকেট এমনিতেই আসবে যদি আমরা জানি। আমি স্যার পাস করতে পারি, শেখার চেষ্টা করব। এসএসসি পাস করছি, ঠিক আছে, তুমি এসএসসি 3 বারই করছো, ইন্টারমিডিয়েট তুমি একবারই করতে পারবে, ক্লাসে তুমি মনোযোগ দাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের যে আলোচনার বিষয় এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ। তো প্রথমে তাহলে সরকার কি, এটা একটু আমরা জেনে নিই। অধ্যাপক গ্যাটেল, লক্ষ্য করো সবাই, অধ্যাপক গ্যাটেল কি বলছেন? তিনি বলছেন সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র। হ্যাঁ, আমরা আরেকটু সংজ্ঞা দেখব। অধ্যাপক হ্যারল্ড লাস্কি তিনি কি বলছেন? দেখো, সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। সবাই লক্ষ্য করছো? সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। তারপর আমরা আরেকটি সংজ্ঞা দেখব। এরিস্টটল তার দ্য পলিটিক্স গ্রন্থে, আমরা আগেই বলেছি এরিস্টটল সরকারের শ্রেণীবিন্যাস কোন গ্রন্থে করেছেন? দ্য পলিটিক্স গ্রন্থে। তিনি কি বলেছেন লক্ষ্য করো, যে দি গভর্নমেন্ট ইজ এভরিহোয়ার, লক্ষ্য করো, দি গভর্নমেন্ট ইজ এভরিহোয়ার দ্য সভারেন, সরকার সর্বক্ষেত্রে কি? সার্বভৌম। ইন দ্য স্টেট, রাষ্ট্রে। And the constitution is the in fact the government. কারণ এরিস্টটল তার যে বক্তব্যগুলো নিয়ে এসেছেন, বিভিন্ন নীতিমালাগুলো, বিভিন্ন তার যে তথ্যগুলো নিয়ে এসেছেন, তিনি মূলত 158টি রাষ্ট্র মতান্তর 160টি রাষ্ট্রের সংবিধান বা শাসনতন্ত্র পর্যবেক্ষণ করে তিনি সিদ্ধান্তগুলো দিয়েছেন। এজন্য সরকারের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেও তিনি সংবিধানকে প্রায়োরিটি দিয়েছেন। তাহলে এক কথায় সরকার কি আমরা কি বলতে পারি? সরকার হচ্ছে রাষ্ট্রের পরিচালক ও নীতি নির্ধারণী সংস্থা।
সরকারটা কি? সরকার হলো রাষ্ট্রের পরিচালক ও নীতি নির্ধারণী সংস্থা। তাহলে আজকের আমাদের যে মূল আলোচনার বিষয় কি? এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ, সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ করতে গিয়ে এরিস্টটল কি করেছেন? দুটো নীতির কথা বলেছেন। একটি হচ্ছে তোমার সংখ্যা নীতি, আর একটি হচ্ছে উদ্দেশ্য নীতি। হ্যাঁ, সংখ্যা নীতি বলতে এরিস্টটল কি বুঝিয়েছেন লক্ষ্য করো। শাসকের সংখ্যা কতজন, কি বলেছেন? শাসকের সংখ্যা কতজন, এর উপরে তিনি সংখ্যা নীতি উল্লেখ করেছেন। আর উদ্দেশ্য নীতিটা কি? উদ্দেশ্য নীতি বলতে তিনি বুঝেছেন যে শাসকের উদ্দেশ্যটা কি। তাহলে আমরা আরেকটু অ্যাডভান্স হই। তিনি শাসকের সংখ্যা বলতে বুঝিয়েছেন তিন ধরনের। একটাকে তিনি বলছেন একজনের শাসন, একটাকে বলছেন কয়েকজনের শাসন, আর একটা হচ্ছে বহুজনের শাসন। এরপর তিনি উদ্দেশ্য নীতি বলতে তিনি দুটি রূপের কথা বলেছেন। একটাকে তিনি বলেছেন স্বাভাবিক রূপ, আর একটি বলেছেন বিকৃত রূপ। বিকৃত রূপ। খেয়াল করেছো কি সবাই? এগেইন একটু লক্ষ্য করো। এরিস্টটল প্রথমত কি শাসকের সংখ্যার কথা বলেছেন। শাসকের সংখ্যার ক্ষেত্রে তিনি কি বলেছেন? যে একজনের শাসন, কয়েকজনের শাসন এবং বহুজনের শাসন। আবার উদ্দেশ্য নীতির ক্ষেত্রে তিনি কি বুঝিয়েছেন? তিনি বলেছেন যে তার স্বাভাবিক রূপ এবং বিকৃত রূপ। এখন স্বাভাবিক রূপ এবং বিকৃত রূপ বলতে আমরা কি বুঝি? এরিস্টটল বলতে চেয়েছেন শাসকের উদ্দেশ্য যদি হয় জনকল্যাণ, তাহলে সেটাকে বলেছেন স্বাভাবিক রূপ। আর শাসকের উদ্দেশ্য যদি হয় গোষ্ঠী স্বার্থ কিংবা ব্যক্তি স্বার্থ কিংবা শাসকদের নিজেদের স্বার্থ, সেটাকে তিনি বলেছেন বিকৃত রূপ বা অস্বাভাবিক রূপ। এরপর এরিস্টটল এই সরকারের শ্রেণী বিন্যাস করতে গিয়ে এই যে তার দুটি নীতি, এটিকে মিউচুয়াল করেছেন। কিভাবে আমরা একটু লক্ষ্য করি, সবাই দেখো। তিনি শাসকের সংখ্যা যদি একজন হয়, সেই ক্ষেত্রে তিনি স্বাভাবিক রূপ বলেছেন রাজতন্ত্র, এবং যদি তোমার শাসকের সংখ্যা একজন হয়, তার বিকৃত বা অস্বাভাবিক রূপ বলেছেন তিনি স্বৈরতন্ত্র। শাসকের সংখ্যা যদি কয়েকজন হয়, সেটাকে তিনি স্বাভাবিক রূপ বলেছেন অভিজাততন্ত্র, এবং শাসকের সংখ্যা যদি কয়েকজন হয়, তার বিকৃত রূপ তিনি বলেছেন ধনিকতন্ত্র। আবার শাসকের সংখ্যা যদি বহুজন হয়, তার স্বাভাবিক রূপ তিনি বলেছেন পলিটি বা বিধানতন্ত্র বা ন্যায়তন্ত্র বা মধ্যতন্ত্র। এখানে আমাদের বাংলা মিডিয়ামের বইগুলোতে এটা নিয়ে কিছু বিতর্ক রয়েছে। পলিটি মূল শব্দটাকে মূলত এরিস্টটল ব্যবহার করেছেন, এবং এটাকে আমাদের বাংলা মিডিয়ামের বইগুলোতে এই শব্দগুলো ইউজ করা হয়েছে। আর বহুজনের শাসন হিসেবে বিকৃত রূপ হিসেবে এরিস্টটল উল্লেখ করেছে গণতন্ত্র বা ডেমোক্রেসির কথা। তিনি বলেছেন ডেমোক্রেসি ইজ দ্য রুল অফ বারবারিয়ান। গণতন্ত্র হচ্ছে বর্বরদের শাসন ব্যবস্থা, মূর্খের শাসন ব্যবস্থা, জঙ্গিদের শাসন ব্যবস্থা। তো এখন আমাদের প্রশ্ন হলো, তাহলে আমরা কোন শাসন ব্যবস্থাকে ভালো বলবো? এই ক্ষেত্রে এরিস্টটল নিজেই দুটি টার্ম ব্যবহার করেছেন। সবাই একটু লক্ষ্য করি। জি স্যার। তিনি দুটি টার্ম ব্যবহার করেছেন। এর একটিকে তিনি বলেছেন বেস্ট স্টেট, কি বলেছেন? বেস্ট স্টেট। আরেকটিকে তিনি বলেছেন বেস্ট প্র্যাকটিকেবল স্টেট। তো এরিস্টটল এই যে শব্দ দুটো ব্যবহার করেছেন, বেস্ট স্টেট মানে সর্বোত্তম রাষ্ট্র, আর বেস্ট প্র্যাকটিকেবল স্টেট একথার অর্থে সর্বোত্তম কার্যকর রাষ্ট্র। এরিস্টটল এটার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি যে কথাটা বলছেন যে শাসকের সংখ্যা যদি কয়েকজন হয় এবং অপেক্ষাকৃত বিদ্বান প্রজ্ঞাবান লোক এটা পাওয়া সম্ভব। হ্যাঁ, যদি এটা পাওয়া সম্ভব হয়, তাহলে সেটা হতে পারে কি অভিজাততন্ত্র, এবং এটা যেহেতু পাওয়া সম্ভব, এটাকে তিনি বলেছেন বেস্ট প্র্যাকটিকেবল স্টেট। আর তিনি বলছেন প্রকৃতপক্ষে বেস্ট স্টেট বা সর্বোত্তম রাষ্ট্র হওয়া উচিত ছিল পলিটি। কিন্তু একটি রাষ্ট্রে বহুজন বিদ্বান প্রজ্ঞাবান সৎ চরিত্রবান লোক পাওয়া দুষ্কর। এজন্য তিনি মূলত সাজেস্ট করেছেন অভিজাততন্ত্রের কথা। অর্থাৎ একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য, জনকল্যাণমুখী হিসেবে পরিচালনা করার জন্য কি আদর্শ কোনটা হবে? অভিজাততন্ত্র। কার মতে? এরিস্টটলের মতে। তাহলে এই যে আমরা এরিস্টটলের সরকারের শ্রেণীবিন্যাস, সেটা কি সবাই বুঝতে পেরেছি? আর কোনো বুঝতে অসুবিধা আছে? যদি তা না হয়, আমরা এখন অ্যাডভান্স হব। তাহলে তোমরা একটু গ্রুপে একটু কাজ করবে, তো দেখি তোমরা পারো কিনা। এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ অনুসারে, সবাই লক্ষ্য করো, এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ অনুসারে স্বৈরতন্ত্র অপেক্ষা রাজতন্ত্র উত্তম। এর পক্ষে যুক্তি উপস্থাপন করো। তোমরা দলীয়ভাবে কাজ করো সবাই। হ্যাঁ, এই গ্রুপে তোমরা আছো, এই চারজনে মিলে কাজটা করে নাও, করে ফেলো, দ্রুত করে ফেলো।
তোমরা এই চারজনে মিলে করো আর তোমরা এটা করে ফেলো। একটু দ্রুত করবে। প্রতি দল থেকে একজন দাঁড়িয়ে বলবে তুমি কি পয়েন্টটা পেয়েছো। হ্যাঁ, যে বিশ্ববিদ্যালয়ের সরকারের শ্রেণী বিভাগ অনুসারে স্বৈরতন্ত্র অপেক্ষা রাজতন্ত্র উত্তম এর পক্ষে যুক্তি উপস্থাপন করো। ঠিক আছে স্যার। হ্যাঁ, যারা আমার যুক্তিতে এটা অ্যারিস্টটলের রাজতন্ত্রকে আমরা উত্তম সরকার মনে করি, কারণ ইউটিউবে দিবে স্বৈরতন্ত্র ন্যায়নীতি ও আদর্শকে উপেক্ষা করে, আচ্ছা কিন্তু রাজতন্ত্র স্বার্থপরতা ও স্বৈরাচারিতার মনোভাব পরিত্যাগ করে মহৎ উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়। তাহলে মহৎ উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়। আচ্ছা ঠিক আছে। আর কেউ লিখছো? মহৎ উদ্দেশ্য দ্বারা পরিচালিত। জি স্যার। এই তোমরা লিখছো কিছু? হ্যাঁ বলো। আমরা উত্তম সরকার মনে করি, কারণ রাজতন্ত্র স্বার্থপরতা ত্যাগ করে মহৎ উদ্দেশ্য পরিচালিত। আচ্ছা তাহলে কাজ হয়ে গেছে, তারপরে তোমরা বলো। এরিস্টটলের সরকারি শ্রেণী বিভাগ অনুসারে স্বৈরতন্ত্র অপেক্ষা রাজতন্ত্র উত্তম এর পক্ষে যুক্তি উপস্থাপন করে। এরিস্টটলের রাজতন্ত্রকে আমরা সমর্থন করি, কারণ এটি স্বৈরাচারী মনোভাব পরিত্যাগ করে। আচ্ছা স্বৈরাচারী মনোভাব পরিত্যাগ করে সেই জন্য। গুড, ভেরি গুড। পরিত্যাগ করে কি লিখছো? সেটা কিছু লিখছো তোমাদের? কি লিখছো বলো? ভোটের সোফা দেখা যাচ্ছে না তো? আচ্ছা তুমি আগামী ক্লাস থেকে এদিকে বসবে। হ্যাঁ, আলো বলতে দেখা যাচ্ছে। এই গণিত লিখছো তোমাদের? কি আলোচনা হয়েছে? হ্যাঁ বলো কি লিখছো? আমরা লিখছি স্যার স্বৈর শাসন আইনের শাসনকে উপেক্ষা করে, তাই এরিস্টটলের রাজতন্ত্র উত্তম সরকার। আচ্ছা তার মানে আমরা রাজতন্ত্র উত্তম শাসন ব্যবস্থা বলতে পারি যে সেখানে আইনের শাসন রয়েছে, এই তো? জি, স্যার। হ্যাঁ থ্যাংক ইউ, বসো। আচ্ছা তাহলে আমরা মোটামুটি ভাবে একমত হতে পারি যে অভিজাততন্ত্রই আমাদেরকে কি উত্তম একটি শাসন ব্যবস্থা উপহার দেয় এরিস্টটলের সরকারের নিয়ম অনুসারে। তাহলে এখন আমরা তোমাদের সবার জন্য প্রশ্ন থাকবে। হ্যাঁ, একসাথে সবাই বলবে না, তাহলে কি নয়েজি হতে পারে। হ্যাঁ, যারা পারবে শুধু হাত তুলবে, আমি যাকে বলবো সে উত্তর দিবে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এরিস্টটল কোন গ্রন্থে সরকারের শ্রেণী বিভাগে কথা বলেছে? হ্যাঁ শাহনাজ বলো। দি পলিটিক্স দা পলিটিক্স গ্রন্থে। হ্যাঁ শাহনাজকে আমরা হাততালি দিয়ে উৎসাহিত করব। হ্যাঁ ভেরি গুড, বসো। আমার এর পরের প্রশ্ন, এরিস্টটল সরকারের শ্রেণী বিভাগ করতে গিয়ে কয়টি নীতির কথা বলেছেন ও কি কি? হ্যাঁ এগুলো বলো। দুটি নীতি স্যার। কি কি? সংখ্যানীতি এবং সংখ্যানীতি। ভেরি গুড, আমরা এগুলোকে উৎসাহিত করব। আমার পরবর্তী প্রশ্ন, এরিস্টটলের মতে গণতন্ত্রের স্বাভাবিক রূপ কোনটি? কে বলবে? পলিটিক্স। পলিটি বা মধ্যতন্ত্র। আচ্ছা সবাই বলো। পলিটি বা মধ্যতন্ত্র বা ন্যায়তন্ত্র বা বিধানতন্ত্র। ভেরি গুড। তো তোমরা হ্যাঁ অনেক সুন্দর উত্তর দিয়েছো। তো যথারীতি আমি প্রথমেই বলেছিলাম যে আমরা হ্যাঁ বাড়ির কাজ দেব, তাই না? তোমরা সবাই খাতা নিয়ে রেডি হও এবং আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা লিখে নাও। হ্যাঁ দেখো, এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগের নৈতিক ভিত্তি বর্তমান যুগেও অচল হয়ে যায়নি। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো। সবাই লিখে নাও। হ্যাঁ আগামী ক্লাসে সবাই নিয়ে আসবে, এটা বাড়ির কাজ, তোমরা আগামী ক্লাসে নিয়ে আসবে। আর ভালো কথা, যেহেতু তোমরা নতুন শিক্ষার্থী, হ্যাঁ অনেকেই বই এখনো ক্রয় করো নাই, মার্কেটে প্রচুর বই পাওয়া যায়। হ্যাঁ তোমরা যে কোনো রাইটারের বই কিনতে পারো, কারণ যারা রাইটার তারা অবশ্যই ভালো জানেন, আমাদের চেয়ে ভালো দেখেন। তো অলরেডি আমার হাতে যে বইগুলো এসেছে, মুজাম্মেল হক স্যারের এই বইটি তোমরা কিনতে পারো, করণীতি ও সুশাসন, কিংবা কিনেছো? ভেরি গুড। হ্যাঁ আর যারা কেন নাই তারা অবশ্যই কিনে নেবে, যে কোনো বই চলবে। সবচেয়ে ভালো হয় তোমরা এক এক বন্ধু এক একটা বই সংগ্রহ করে নিজেদের মধ্যে মিউচুয়াল করে যদি লেখো, তাহলে বেটার আনসার হবে এবং জানাও হবে। আর ওই যে শুরুতে বলেছিল গাইড বইয়ের কথা তো বলে, গাইড বই কি আমরা কিনতে? না না স্যার, গাইড বই কেনা উচিত নয়, রেফারেন্স বুকসের তোমরা বইগুলো সংগ্রহ করবে। আর ওই যে উজ্জ্বল শুরুতে একটা কথা বলেছিল যে স্যার হ্যাঁ মানে তার উদ্দেশ্যটা কি? সার্টিফিকেট। সার্টিফিকেট স্যার আমরা জানার জন্য পড়ব, সার্টিফিকেট অর্জিত হবে। শেষ করে তোমার উত্তর দেব। আমি শেষ করে তোমার সাথে কথা বলবো। তো তারপর হচ্ছে অক্ষর পত্র প্রকাশন এই বইটা বের করেছে, এছাড়া হচ্ছে কাজল ব্রাদার্স এই বইটা বের করেছে, এছাড়া ইউনুস আলী দেওয়ান স্যার হ্যাঁ তিনিও কে একটা বই লিখেছেন। তোমরা যে কোনো বই সংগ্রহ করে প্রিপারেশন নেবে এবং ভালো থাকবে সবাই। হ্যাঁ সকলকে ধন্যবাদ।
নেক্সট ক্লাসে হ্যাঁ আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই তোমাদের সাথে বিদায় নিব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে, ভালো রাখবে। এই কোভিড-19 এর প্রথম 15 তারিখে তোমাদের সাথে যে আমার সাক্ষাৎ হলো, আমারও বেশ ভালো লেগেছে। আমরা যেন এটা নিয়মিত ক্যারি করতে পারি সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।